আচ্ছা, ডিসি সার্কিটে আমরা যেহেতু একটাই লোড, রেজিস্টিভ লোড, তো এখানে আর তোর কোনো ঝামেলা নাই, যুগ ঝামেলা নাই, সিম্পল হিসাব। বাট এসি সার্কিটে আমরা কি বলছিলাম, যে চার টাইপের বা চার ভাবে আসলে লোড গুলো কানেক্টেড থাকতে পারে। তো সেটার জন্য সিস্টেম ছিল আলাদা আলাদা, কিন্তু বলছিলাম যে একটু বুদ্ধি খাটালে আমাদের যে আলাদা আলাদা সিস্টেম, এর জন্য খুব বেশি সূত্র আলাদা আলাদা মুখস্থ করার দরকার পড়বে না। তো আমাদের ভি থেভেনিন, জেড থেভেনিন যেইভাবে আমরা ডিসি সার্কিটে ক্যালকুলেশন করি, একদম একইভাবে আমরা এখানে ক্যালকুলেশন করব, কোনো আলাদা নিয়ম নাই। নিয়ম শুরু হবে হচ্ছে আমাদের জেড থেভেনিন ভি থেভেনিন বের করা শেষ, এরপরে যে লোড ক্যালকুলেশন শুরু করব তখন। আচ্ছা, তাহলে আমরা চার ভাবে বলছিলাম যে লোড থাকতে পারে। একটা হচ্ছে আমাদের জেড এল, যেটা সেটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স আছে, আবার ভ্যারিয়েবল রিঅ্যাক্ট্যান্স। তো এটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভও হতে পারে, ক্যাপাসিটিভও হতে পারে। তো সেটা কি হতে পারে, যে আমাদের দেখেন +J3 -J3 এই টাইপের, কিন্তু এখানে যেহেতু দুইটাই ভেরিয়েবল, ফলে দুইটাই আননোন। আমাকে প্রশ্ন করবে এরকম, যে এদের মান কত হলে এই লোডটা ম্যাক্সিমাম পাওয়ার পাবে, প্রশ্ন তো মূলত এইটাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে কন্ডিশনটা, এক নাম্বার কন্ডিশনে যে এটা, যে সার্কিটটা যদি আমার রেজিস্টিভ হয়ে যায় কোনোভাবে, তাহলে সেই ক্ষেত্রে লোড সবচেয়ে বেশি পাওয়ার পায়। কারণ এই যে রিয়াক্টিভ পাওয়ারটা কিন্তু আমাদের লোডকে কি করে, পুরোপুরি পাওয়ার কনজিউম করতে হেল্প করে না, কিছুটা আমাদের কি করে, সোর্সকে বারবার পাঠাইতে থাকে। এজন্য যত রেজিস্টিভ হবে। আচ্ছা, আমার কথা কি এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনাচ্ছে। নেটওয়ার্কে মানে একটু প্রবলেম হচ্ছে, কেউ যদি কথা কাটা কাটা শুনেন বা কোনো প্রবলেম হয় আমাকে একটু মাঝখানে থামায়। আচ্ছা, তাহলে এই দুইটা যোগ হয়ে জিরো হয়ে যাবে। যেমন একটা যদি J3 হয়, একটা হবে -J3, যোগ করলে জিরো হয়ে যায়। আর আর এল আর থেভেনিনের সমান হবে, যেটা আমরা ডিসি সার্কিটে শিখে আসছিলাম। তাহলে এই দুইটা যদি সমান হয়ে যায়, ফলে লোড আমার ম্যাক্সিমাম পাওয়ার পাবে। মানে এক কথায় লোডের কন্ডিশন এরকম হয়ে যাবে অনেকটা, ওই দুইটা কাটাকাটি হয়ে গেছে, এরকম আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার কত, ভি ভাই, স্কোয়ার বাই। কথাগুলো ক্যারিড আসতেছে। হম, বুঝতে পারতেছি, দাঁড়ান 1 মিনিট। ভাই কথা কেটে যাচ্ছে। হ্যাঁ, আমি দেখতেছি ভাই। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তাহলে বাকি কোশ্চেনটা একদম সেম, যে V²/4 আর থেভেনিন। অবশ্যই পাওয়ারের ক্ষেত্রে আমরা কি আরএমএস ভ্যালু দিয়ে কাজ করব, কিন্তু অনেক সময় প্রশ্নে পিক ভ্যালু দেওয়া থাকে। ফলে আমরা আরএমএস কে যদি পিক আকারে লিখি, তখন লিখতে হবে Vm/√2 তার হোল স্কোয়ার/4 আর থেভেনিন। ওইখান থেকেই মূলত আমাদের ওই সেই Vm²/8 আর থেভেনিনের কনসেপ্টটা আসে, যেটা অনেকেই আহ মানে বাই ডিফল্ট ধরে নেয় যে এসি সার্কিট হইলেই 8 আর থেভেনিন হবে। কথাটা কিন্তু ঠিক না। আমরা যদি এসি সার্কিটের ভোল্টেজটা পিক আকারে লিখি, তখনই কেবলমাত্র 8 আর থেভেনিন হবে। এবং এটাও শুধুমাত্র কখন ইউজ করব, যখন আমাদের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্টেন্স দুইটাই ভেরিয়েবল। চারটা কন্ডিশনেই কিন্তু আমি চাইলে এসি এসি সার্কিট দেখলেই, থেভেনিন দেখলেই V²/8 আর থেভেনিন বসাতে পারবো না। এজন্য বলছিলাম এসি থেভেনিনের ক্ষেত্রে বা এসি সার্কিটের থেভেনিনের ক্ষেত্রে সব থেকে সেফ উপায় হচ্ছে কারেন্ট দিয়ে পাওয়ার বের করা, যেটা এই যে এখানে দেখাইছে কিভাবে। স্বাভাবিক কথা, একটা সার্কিট যদি আমি এখান থেকে দেখতে পাই, তাহলে আমি আই সমান কি লিখতে পারি, ভি ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স। তো আছেই দুইটা, একটা জেড থেভেনিন, একটা জেড এল। তাহলে এই দুইটাকে যোগ করব। এই সার্কিটে এক্স লোড আর এইটা যোগ হয়ে যেহেতু জিরো হয়েছে, ফলে ওইটাকে আমরা না লিখলেও চলতেছে। এবং যেহেতু আর এল আর আর থেভেনিন সমান, ফলে দুইটা যোগ হয়ে 2 আর থেভেনিন হয়েছে। আই যেহেতু বের করে ফেলতে পারছি, ফলে পাওয়ারটা আমরা ইজিলি I RMS² × RM। যদি এটা আরএমএস না নিয়ে পিক নিতাম, তাহলে কি হতো, ½ I পিক স্কোয়ার × RM। এই বাকিটুকু ক্যালকুলেশন সেম।
এটা আর আমি আলাদা না বললেও চলতেছে, জাস্ট আই এর মানটাও ধরে ধরে বসাই দিচ্ছি। সার্কিট যখন ক্যালকুলেশন করব, এইটাকে আলাদা সূত্র হিসাবে মনে রাখার কোনো দরকার নাই। আমরা যেভাবে পাওয়ার ক্যালকুলেশন শিখছি জাস্ট ওইটাই অ্যাপ্লাই করে দেব। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে আমাদের আর এলটা ফিক্সড আছে, কিন্তু রিয়াক্টেন্সটা ভ্যারিয়েবল। তো রিয়াক্টেন্স ভ্যারিয়েবল মানে আমি চাইলে এটাকে এমন ভাবে ইউজ করতে পারি যেন পুরো সার্কিটটা আবার রেজিস্টিভ হয়ে যায়। ফলে আমি এই লোডটাকে যদি থেভেনিনের কনজুগেট আকারে নিই, আবার সার্কিটটা কি হয়ে গেল, রেজিস্টিভ হয়ে গেল। কারণ এই যে দুইটা যোগ করলে, এই যে এই দুইটা যদি সেম হয়, এক্স থেভেনিন আর এক্স এল, যোগ করলে কি 0 হয়ে যাবে। পুরো দুইটা ইম্পিডেন্স যোগ করে দেখেন শুধুমাত্র রেজিস্টিভ পার্টটা থাকতেছে, রিয়াক্টিভ পার্ট কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। আচ্ছা, এবার এখানে আমাদের ওই আই বের করার সিস্টেম যা দেখছিলাম তাই। তো এই আই বের করার সিস্টেম কিন্তু চারটা সার্কিটেই সেম। আই সমান টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স। বাকি যেটা আসতেছে পি ম্যাক্স বের করার সিস্টেম হচ্ছে আই আর এম এস স্কোয়ার ইন্টু আর এল। মান বসানোর ক্ষেত্রে যেরকম নিয়ম সেটা বসাই দিল। 3 নাম্বার হচ্ছে এখানে রিয়াক্টিভটা ফিক্স, আর এলটা ভ্যারিয়েবল। তো রিয়াক্টিভ যেহেতু ফিক্স, ওর গায়ে তো আর হাত দেওয়া যাচ্ছে না, ও যেরকম আছে সেরকম। সেটা +J3 হোক -J5 যাই হোক না হোক, সেটা ফিক্স। ফলে আর এল এর ক্ষেত্রে আমরা মনে রাখবো ওর মান ও ব্যতীত সবাইকে যোগ করে তার মডুলাস করে দেবো, শেষ। তাহলে এই সার্কিটে আর এল ব্যতীত কে কে আছে, জেড থেভেনিন আছে, আর এই যে লোডের রিয়াক্টেন্সটা আছে, দুইটাকে যোগ করে দিলাম। তার মডুলাস করলে যেটা আসে সেটাই হচ্ছে আর এল এর মান। তো এটাকে দুই সিস্টেমে দেখাইছিলাম, যে একটা হচ্ছে ম্যানুয়ালি। ম্যানুয়ালি করলে কি হয়, এইটার রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার, যেটা আমরা ওই যে বেসিক ক্লাসে শিখে আসছিলাম। বাট বলছিলাম যে ক্যালকুলেটরে আমরা এটা করব না, আমরা ডিরেক্ট এইটা দিলেই ক্যালকুলেটর বাই ডিফল্ট এই ক্যালকুলেশন আমাদেরকে করে দিবে। ফলে এটা আর মুখস্থ না রাখলেও ওকে, শুধু এটা জানলেই চলতেছে। এটাও যে খুব বেশি মুখস্থ এরকম না, সিম্পল একটা বিষয়। এর মান বের করতে চাচ্ছি, ও ব্যতীত সবাইকে যোগ করে মডুলাস করে দেবো, শেষ। বাকি কারেন্ট বের করার সিস্টেম আগের মতোই, টোটাল ভোল্টেজ বাই টোটাল ইম্পিডেন্স, আই আর এম এস স্কোয়ার ইন্টু আর এল। যেহেতু লোডের পাওয়ার বের করতে চাচ্ছি, পাওয়ার বলতে রিয়েল পাওয়ারের কথা বলতেছি আমরা এখানে। ম্যাক্সিমাম পাওয়ার কনজাম্পশন মানে কি, রিয়েল পাওয়ার, অবশ্যই রিয়েল এর ম্যাক্সিমাম পাওয়ার সেটা বলতেছি। ফোর্থ হচ্ছে রিয়াক্টিভ কোনো পার্ট নাই, রেজিস্টিভ পার্ট আছে এবং সেটা ভ্যারিয়েবল। এটাও দেখেন আগেরটার মতোই। কি সিস্টেম, ও ব্যতীত যারা আছে সবাই যোগ করে মডুলাস, ও ব্যতীত আছে জেড থেভেনিন, ফলে ওইটার মডুলাস করে দিলে আমাদের যেটা আসে সেটাই হচ্ছে আর এল। দেন কারেন্ট বের করে ম্যাক্সিমাম পাওয়ার বের করে ফেললাম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের চারটা টাইপের, মানে চার ভাবে লোড কানেক্টেড থাকলে কিভাবে ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশন বের করতে হয়, এন্ড ফাইনালি ম্যাক্সিমাম পাওয়ার বের করতে হয়। তো আজকে আমরা ম্যাথে দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে এই ক্যালকুলেশন গুলো করা হয়। আচ্ছা, এইটা মনে করেন আমাদের একটা ম্যাথ, হিসাবের সুবিধার্থে এই ম্যাথটাতেই আমি জাস্ট একটু চেঞ্জ করে করে চারটা টাইপ বানাই ফেলছি। তো এটা হচ্ছে কোশ্চেনে আসা ম্যাথ, সেটা হচ্ছে জেড এল দেওয়া ছিল, মানে রেজিস্ট্যান্সটাও ভ্যারিয়েবল, রিঅ্যাকটেন্সটাও ভ্যারিয়েবল। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে থেভেনিন বের করতে হবে। দেন মানে এক কথায় থেভেনিন ভোল্টেজ, থেভেনিন ইম্পিডেন্স, তারপরে ম্যাক্সিমাম পাওয়ার বের করার রেসিস্ট। তাহলে থেভেনিন ভোল্টেজ থেভেনিন ইম্পিডেন্স কিভাবে বের করতে হয়, লোডের রেসপেক্টে যেহেতু বের করা লাগবে, এই লোডকে আমরা এখান থেকে খুলে ফেলবো। এখান থেকে যদি খুলে ফেলি, ইম্পিডেন্স বের করার সিস্টেম হচ্ছে সোর্সকে কি করব, ডিঅ্যাক্টিভেট করে দিব। তাহলে ভোল্টেজ সোর্স কি হয়ে যাবে, শর্ট। এই হয়ে গেল, এটা 4 ওহম। এইখান থেকে আমাদের জেড থেভেনিন বের হয়। তো খেয়াল করে দেখেন এই দুইটা কি প্যারালাল না, এই যে কানেক্টেড দুই মাথা, আর এই প্যারালালের সাথে এটা সিরিজ। তাহলে জেড থেভেনিন সমান আমরা লিখতে পারি 4 প্যারালাল
8 - j6, আর এইটার সাথে যোগ হচ্ছে j5। এটা ক্যালকুলেটরে কিন্তু আমরা করে ফেলতে পারি, আলাদা কোনো ইয়ে না। ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে নিয়ে নিলাম। 4 আর এটা প্যারালাল, তো গুণ করার চাইতে আমরা ইনভার্স পদ্ধতিতে করি, সবচেয়ে ভালো হবে। তাহলে 4 ইনভার্স প্লাস এই জিনিসটার ইনভার্স 8 - 6i, তার ইনভার্স, দেন হোল ইনভার্স প্লাস 5i। তাহলে এটা করলে আসতেছে, দেখেন আপনি ওই দুইটাকে আলাদা আলাদা পার্টেও ভাগ করে ফেলতে পারেন, যেহেতু এই যে আরথেভেনিন করা লাগতে পারে। এই জন্য আমরা এইভাবে না লিখে কাজ করব কি, আমরা আলাদা করে ফেলবো, দুইটা পার্টকে আলাদা করে ফেলবো। নাহলে তো আর বুঝতে পারবো না যে রেজিস্ট্যান্স কত আর ইয়ে কত। তাহলে কত আসছে, 2.933, 4.467। 2.933, 4.467। এইটুকু কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। এটা জেড থেভেনিন বের হলো, তার মানে বোঝাই যাচ্ছে যে এইটুকু আমার আর থেভেনিন, বোঝাই যাচ্ছে এইটুকু আমার এক্স থেভেনিন। ক্লিয়ার? এটা দেখেন, দুইটাই ভ্যারিয়েবল, জেড এল দেওয়া, অন্য কিছু বলে টলে দেয় নাই, তার মানে দুইজনই ভ্যারিয়েবল। ফলে আমি এটা দেখার সাথে সাথে বলে দিতে পারি লোডের আর এল সমান হবে হচ্ছে আর থেভেনিন, এবং এক্স থেভেনিনটা কি হবে, সরি এক্স এলটা কি হবে, এক্স থেভেনিনের প্যারালাল। ফলে আমরা লিখে দিতে পারি এই রকম যে, এটা যেহেতু দেখতেছি প্লাস যে এত, ফলে আচ্ছা আমরা একটা কাজ করি, জেড এল লিখে দিই, তাহলে সবচেয়ে ভালো হবে। তাহলে জেড এল সমান, আর এলটা হবে এক্স্যাক্টলি আর থেভেনিনের সমান, আর এটা হবে ওর কনজুগেট, মানে মান সেম থাকবে, অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে। বাস, আমাদের কিন্তু প্রথম প্রশ্নের কাজ শেষ, অর্থাৎ আমরা জেড এল বের করে ফেললাম। পাওয়ার বের করতে এখানে গেলে কি আমাদের জেড এলটা কি আমার লোডটা ইন্ডাকটিভ বলে, জেড এলটা আমার ক্যাপাসিটি কত হবে? ক্যাপাসিটিভ বলতে, ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ মূল বিষয় বিষয় হচ্ছে কনজুগেট করতে হবে, যেহেতু কিভাবে থেভেনিন মাইনাস ইন্ডাকটিভ মাইনাস আসছে। চিহ্ন? হ্যাঁ, এই যে কনজুগেট মানে কি, চিহ্ন যা থাকবে তার উল্টা করে দিতে হবে। এখন সব সময় যে ক্যাপাসিটিভ করতে হবে এরকম না, এখানে যদি চিহ্ন মাইনাস আসতো এখানে আমরা প্লাস নিতাম। এখানে ভাই ক্যাপাসিটি, তখন আমি ইন্ডাকটিভ নিতে আমার কিরকম বলছি আমার, বুঝি না। যদি ভাই আমার ওখানে মাইনাস আসতো তার মানে আমার ক্যাপাসিটি হ্যাঁ, বাঁচতো, তখন আমার এখানে প্লাস আসতো, আমি তাহলে এখানে ইন্ডাকটিভ আমরা নিতে হতো প্লাস এটা বলছি। করতাম, ইনভার্স জি ভাই, করে এটা দিতাম, বলছি সহজ করতাম, মানে কথা ইনভার্স বলা তো ভুল হবে, কনজুগেট করে দিতাম, সহজ কথা। কনজুগেট। জি ভাই, বুঝছি। তাহলে এবার জেড থেভেনিন বের করবো, যে সার্কিট থেকে যেভাবে আমরা বের করে থাকি। আমি একটা ম্যাথ মানে একই, ভিন্ন ভিন্ন ম্যাথ না নিয়ে একটা করতেছি, কারণ কি, কারণ যেহেতু জেড থেভেনিন আর ভি থেভেনিন বের করাটা আমাদের মূল উদ্দেশ্য না। স্বাভাবিক কথা, ওইটা তো আমরা সবাই কম বেশি শিখছি ডিসি সার্কিটে, তো এটা এসিতে অ্যাপ্লাই করা খুব বেশি কঠিন কিছু না, এই জন্য একই ম্যাথ নিছি, যাতে আমরা পরবর্তী পার্টের দিকে ফোকাস দিতে পারি, শুরুটার চাইতে। বারবার এই ভি থেভেনিন জেড থেভেনিন বের করতে গেলে আমাদের একটু টাইম লাগবে বেশি। এটা আপনাদের কাজ, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন বিভিন্ন ম্যাথ নিয়ে। আমি ইনশাল্লাহ পরবর্তীতে প্রবলেম হলে সেটা নিয়ে ডিসকাস করবো। এটা কত, 10-0 ডিগ্রি। দেখেন এইবার কিন্তু কাহিনী এখান থেকে শুরু হচ্ছে। আমাকে এখানে বলে দেয় নাই যে সোর্সটা আসলে কি, এটা পিক ভ্যালু নাকি আরএমএস ভ্যালু। তো আমি ক্লাসে কি বলছিলাম, এরকম ফরম্যাটে যদি থাকে আমরা আরএমএস ও ধরতে পারি, পিকও ধরতে পারি, এক একটা বইয়ের রাইটার এক এক রকম ভাবে ধরে। আমরা যেহেতু সাদিকু ফলো করতেছি, এখানে যেহেতু লাইন ভোল্টেজ বা এইখানকার ভোল্টেজ এসব এরকম ভাবে দেয় নাই, 10 ভোল্টেজ লিখে দেয় নাই, ফলে এইটাকে আমরা পিক ধরে ম্যাথ আগাবো। অন্যান্য বইয়ের রাইটার কিন্তু এটাকে আরএমএস ধরে, আমরা সাদিকু ফলো করে পিক ধরে আগাবো, কোনো সমস্যা নয়, আপনি যেটা ধরবেন লিখে দিবেন, সেই হিসাবে অ্যান্সার করবেন। ক্লিয়ার? তাহলে আমাদের সূত্র কিন্তু এর উপর ডিপেন্ড করবে।
ভি থেভেনিন কোনটা? এইটা হচ্ছে ভি থেভেনিন। এখানে দেখেন আমরা চাইলে কিন্তু একটা মেশ অ্যাপ্লাই করে দিতে পারি, অথবা আরেকটা সিস্টেম অ্যাপ্লাই করা যায়। সেটা হচ্ছে, এর ভিতর কি কোনো কারেন্ট যাবে? ভোল্টেজ ডিভাইডার রুল মেরে দিব, না যাবে জাস্ট না। ভোল্টেজ ডিভাইডার রুল মেরে দিলেই কিন্তু শেষ। তাহলে ভি থেভেনিন মানে কি, এর অ্যাক্রসে যে ভোল্টেজ, সেটাই তো ভি থেভেনিন। তাহলে ভি থেভেনিন সমান যার ভোল্টেজ বের করতে চাচ্ছি তার ইম্পিডেন্স ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স ইন্টু যেই ভোল্টেজটা ভাগ হচ্ছে সেটা। আট চারে 12, সিক্স ছিল নাকি ফাইভ ছিল? আচ্ছা, ওইটা ছিল ফাইভ। সিক্স। যেহেতু 0 ডিগ্রি, ওইটা আর না লিখলেও চলতেছে, সমস্যা নেই। তাহলে দেখেন আসতেছে কত, 7.454 মাইনাস 10.305। 7.454 মাইনাস 10.305। ভি থেভেনিন বের হয়ে গেছে, জেড থেভেনিন বের হয়েছে, জেড এল পাইছি। দেখেন, যেহেতু জেড এল দুইটাই ভ্যারিয়েবল, জেড এল এর দুইটা পার্টই ভ্যারিয়েবল, এখন আমি, এবং এটা কি পিক, যেহেতু শুরু করছি এটাকে পিক ধরে, তাহলে এটাও পিক আসতেছে। ফলে এখন আমরা পি ম্যাক্স বলতে পারি কত? স্কোয়ার ইন্টু 8 আর 4। কথা কি বুঝতে পারছেন? কারণ এই যে এটা পিক ভ্যালু, আর পিক ভ্যালু নিলে কত হয় নিচে, 8 আর 7। এই সূত্রটা কেবলমাত্র তখনই ইউজ করা যাবে যখন জেডএল এর দুইটাই ভেরিয়েবল, আদারওয়াইজ এই সূত্র আর ইউজ করা যাবে না। এটা কিন্তু আমি বারবার বলতেছি, বারবার এই ভুল কিন্তু বলতেছি কেন, কারণ এখানে এইসব ভুল হওয়ার চান্সই বেশি থাকে। 7.454 স্কোয়ার ডিভাইডেড বাই 8 ইন্টু, আর থেভেনিন কত আসছিল, 2.933। তাহলে 2.3681। বলেন এটা বুঝতে পারছেন কিনা? বুঝছি ভাইয়া। আচ্ছা, নেক্সট ইয়েতে যাই। এইখানে দেখেন আমাদের কি আর এল দেওয়া, তার মানে লোডটা এখানে ইয়ে, যেহেতু একই সার্কিট আমি আর বারবার করতেছি না, ওই আগেরটাই জাস্ট এখানে ধরে লিখে দিই যে আমাদের জেড থেভেনিন কত বের হয়েছিল, 2.933 প্লাস এক্স থেভেনিন বের হয়েছিল 4.467। ভি থেভেনিন আসছিল 7.454। 10.205। আর এল বের করতে হচ্ছে, তাহলে আর এল এর ক্ষেত্রে কি শিখলাম? সার্কিট একটু আঁকাই, এখান থেকে একটু সার্কিট আঁকানোর দরকার, না হলে আমরা কনফিউজ হয়ে যেতে পারি।
তাহলে আর এল মানে ও ব্যতীত সবার মডুলাস, তাহলে ও ব্যতীত আবার ভোল্টেজ নিয়ে নেন না, আমি কিন্তু এখানে আর এল কি ইম্পিডেন্স, তাহলে ইম্পিডেন্স গুলার মডুলাস নিই, তাহলে এখানে আছেই শুধুমাত্র জেড থেভেনিন। তাহলে আর এল সমান হবে হচ্ছে মডুলাস অফ জেড থেভেনিন। এই যে খেয়াল করে দেখেন, রুট ওভার এটার স্কোয়ার এসব পড়ার দরকার নাই আমাদের, আমরা শিফট চাপবো। এই যে দেখেন এইচ ওয়াই পি যেটা দেওয়া আছে এই ক্যালকুলেটরে, অন্যগুলাতেও দেখবেন যে এখানে কোনো একটার নিচে ওই হলুদ কালারের এবিএস অ্যাবসলিউট দেয়া ভাই, আছে। পাঁচ ব্র্যাকেটে আছে, 5 ব্র্যাকেটে এবিএস। কোনটা? ওই যে 991 আছে ভাই, 5 ব্র্যাকেটে হ্যাঁ। আছে, শিপ 5 ব্র্যাকেট। আচ্ছা যাই হোক, এই আশপাশে কোনো একটা এইটাই থাকবে আর কি, দিলে যে এবিএস ওইটা অ্যাবসলিউট বা মডুলাস বোঝাচ্ছে, দিয়ে আমি জাস্ট এটা তুলে দেব, বাকি কাজ ক্যালকুলেটর নিজেই করবে। 950 + 4.467, আয়টা দিতে ভুলেন না, সমান চাপলাম, কত আসলো? 5.344। কাহিনী শেষ। এখন দেখেন এইটার মান আর এইটার মান কি সমান হলো? সমান হলো না। ফলে আগেরটার মতো টু আর্থেমিনিনের কনসেপ্ট নাই, ওই যে স্কোয়ার করলে 4 আর্থেমিনিন তার সাথে 2 গুণ করলে এই কনসেপ্টটি আর কিন্তু এখানে কাজে লাগবে না, সিস্টেমই টোটাল চেঞ্জ হয়ে গেছে। ফলে এখানে আমরা কি করব, ডিরেক্ট সূত্র, ডিরেক্ট কোনো সূত্র অ্যাপ্লাই না করে সিম্পলি এখানে একটা কারেন্ট বের করব। আর যেহেতু এই লোডের ভিতরে এই কারেন্টটা ঢুকতেছে, ফলে I²RL করলেই ওকে, যেহেতু এটা পিক ভ্যালু, আমাদের নিতে হবে হাফ I²RL। আরএমএস হলে শুধু I²RL নিলেই চলতো, আর পিক নিলেও যে একটা হাফ নিতে হবে কেন, সেগুলো আমরা বেসিক ক্লাসে অলরেডি আলোচনা করে ফেলছি। আই বের করার জন্য কি কিছু মুখস্থ করার দরকার আছে? না, আমরা বেসিক যা জানি তাই অ্যাপ্লাই করবো, আর কিচ্ছু দরকার নেই এক্সট্রা। বেসিক জানি, যেহেতু টোটাল কারেন্ট, তাহলে টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স, কাহিনী শেষ। দিলে কিন্তু আমাদের আই এর মান বের হয়ে আসবে। তাহলে ভোল্টেজটা কত, এখানে কিন্তু অবশ্যই আপনি চাইলে একবারে মান বের করে নিতে পারেন, অথবা যদি মনে হয় যে অ্যাঙ্গেল সহ বের করলাম পরে মানটুকু কাজে লাগালাম, ইচ্ছা, এটা আপনার বাধ্যবাধকতা নাই। তবে তোলা লাগবে, কিন্তু অ্যাঙ্গেল সহ তোলা লাগবে, যেভাবে নেন না কেন। 7.454, অ্যাঙ্গেল নিলাম -10.305, ডিভাইডেড বাই কত, জেড থেভেনিন এই যে এটা, +4.467 প্লাস এই যে 5.344, তাহলে আসতেছে কত দেখেন, 0.7925 -38.66। কারেন্টের কথা এই জন্যই বললাম যে কারেন্ট যেমন এইটার জন্য অ্যাপ্লিকেবল, আগের যে ম্যাথটা ডিরেক্ট সূত্র দিয়ে করলাম ওইটার জন্য অ্যাপ্লিকেবল। এই কারণে আমরা হচ্ছে, মানে এক কথায় বলা হয় যে এসি থেভেনিনের ক্ষেত্রে কারেন্ট পদ্ধতি হচ্ছে সব থেকে সেফেস্ট পদ্ধতি, মানে আপনি মানে ভুলেও ভুল হবে না নর্মালি, যদি ক্যালকুলেশন ভুল না হয়। সো এইটা দিয়েই করার ট্রাই করবেন। তবে ওই যে যেহেতু আমরা জানি যে দুইটাই যদি ভ্যারিয়েবল হয় তখন এই টার্টেমিনের সূত্রটা ইউজ করা যায় পিক ইউজ করলে, ফলে আপনি ওই ওই সময় ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এর পরের কাজ হচ্ছে আমাদের পাওয়ার বের করা বা পি ম্যাক্স বের করা। তাহলে পি ম্যাক্স কত হবে, এটা কিন্তু সব লোডের ম্যাক্সিমাম পাওয়ার বের করতেছি, এবং রিয়েল পাওয়ার মানেই এভারেজ পাওয়ার। তো ম্যাক্সিমাম এভারেজ বললো নাকি ম্যাক্সিমাম পাওয়ার বললো এতে কিচ্ছু যায় আসে না, দুইটা সেম জিনিস। ম্যাক্সিমাম পাওয়ারও যা কথা, ম্যাক্সিমাম এভারেজ পাওয়ারও তাই কথা, এভারেজ পাওয়ার মানেই রিয়েল পাওয়ার। ফলে এভারেজ কথা থাক বা না থাক, ওইটার সাথে 8 আর্থেবিনিন 4 আর্থেবিনিনের কোনো সম্পর্ক নাই। 8 আর্থেবিনিন আসছে কোত্থেকে আমি কিন্তু ক্লিয়ার বলে দিছি, ভোল্টেজের পিক ভ্যালু নিলে 8 আর্থেবিনিন আসে, আরএমএস ভ্যালু নিলে 4 আর্থেবিনিন আসে। এবং সেটাও শুধুমাত্র কোন সিচুয়েশনের ক্ষেত্রে, যখন
জেড এল এর দুইটাই ভ্যারিয়েবল, অনলি একটা ভ্যারিয়েবল, অথবা এই যে বাকি কেসগুলোর ক্ষেত্রে কিন্তু এই সূত্র আর খাটে না। ফলে যেভাবে বলতেছি সেইভাবে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ভুল করা যাবে না। আচ্ছা, এবার আমাদের কাজ কি? পাওয়ার বের করা। তাহলে পাওয়ার যেহেতু এটা পিক ভ্যালু, এটা তো পিক নিছি, তাহলে এই মানটাও আসলো পিক। ফলে হাফ আই স্কোয়ার আর, এই মডুলাস দিছি মানে শুধু মানটুকু নিয়ে কাজ করতে বলতেছি আপনাদেরকে। তাহলে হাফ 0.7925 স্কোয়ার ইন্টু আর এল কত আসছে দেখেন, এই যে 5.344। হাফকে 0.5 লিখে দিলাম, 0.7925 স্কোয়ার ইন্টু 5.344, তাহলে 1.68 লিখে দিতে পারি, অথবা 678, যেভাবে আপনার ইচ্ছা। 1.68 ওয়াট। এখানে কিন্তু V থেভেনিন স্কোয়ার বাই 8 আর থেভেনিন করলে হতো না, তখন দেখবেন অন্য মান চলে আসবে, এবং যেটা আসলে সঠিক নিয়ম না। যাই হোক, তাহলে আমরা এটা হলে মানে এই কন্ডিশনে কিভাবে ক্যালকুলেশন করবো সেটাও দেখুন। দেখেন, এখানে কিন্তু আপনার মুখস্থ করার তেমন কোনো কিছুই নাই। কারেন্ট বের করা এটাও বেসিক জিনিস, পি বের করা এটাও আমরা বেসিক ক্লাসে দেখে আসছি। মানে এক্সট্রা কিছু আর মুখস্থ করার কিন্তু কোনো দরকার নেই, যা জানি ওইটাই জাস্ট অ্যাপ্লাই করবো। শুধু ভুল করা যাবে না, আর মুখস্থ আন্দাজে কিছু বসানো যাবে না। আচ্ছা, এইখানে দেখেন কোন কন্ডিশনের সাথে মিলতেছে দেখেন, রিঅ্যাকটেন্সটা ফিক্সড, ফলে এর গায়ে হাত দেওয়ার কোনো উপায় নাই। রেজিস্ট্যান্সটা এখানে ভ্যারিয়েবল। আগের গুলো আগে লিখে নি তাহলে ভালো হবে। জেড থেভেনিন ছিল 2.933, পি থেভেনিন ছিল হচ্ছে 7.454। ফলে এক্স থেভেনিন যে ওইটার মডুল আছে, এটা করার উপায় নাই, কারণ এটা তো এটা তো ফিক্সড এক্সেল। তবে আমরা কি শিখছিলাম, আর এল হবে ও ব্যতীত সবার যোগফলের মডুলাস। তাহলে ও ব্যতীত কে কে আছে? আচ্ছা, এর দিকে তো আর তাকানো যাবে না, তাকাতে হবে আমার এই যে জেড থেভেনিন এর দিকে। ওই সেম সার্কিট, এই সার্কিটটা এখানেও ফলো করবে। কপি করে এখানে একটু চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে এই যে -J5 দেখে বুঝতে পারলাম যে এটা একটা ক্যাপাসিটর। আর এল সমান কত হবে? ও ব্যতীত বাকি সবার মডুলাস। এখানে সূত্র ফেলার কোনো দরকার নাই, আমরা ওই যে সেম আগের মতো শিফট চাপলাম, মডুলাস নিয়ে নিলাম। আচ্ছা, একটা কাজ করি, জেড থেভেনিন বারবার তোলা লাগতেছে, আমি একটু সেভ করে নিই। 2.933 প্লাস 4.467 আই, এটাকে আমরা এ তে সেভ করে রাখি, এটা মনে রাখবেন যে এটা হচ্ছে জেড থেভেনিন। শিফট আর এস এল এ, এতে জেড থেভেনিনটা সেভ হয়ে থাকলো, আমরা বারবার এখন আর তুলবো না। এ তুলে দেওয়া মানে জেড থেভেনিন তুলে ফেলছে। এই মডুলাস নিলাম, এই যে জেড থেভেনিন
প্লাস, আচ্ছা প্লাস তো না, জেড থেভেনিনের সাথে কি হবে, যে -J5 প্লাস আর এল ব্যতীত সবাইকে তোলা শেষ, সমান চেপে দেবো। তাহলে 2.981। তাহলে এই হচ্ছে আমাদের আর এল এর মান। আয় বের করার সিস্টেম একদম আগের মতো, আয় সমান ভি থেভেনিন ডিভাইডেড বাই জেড থেভেনিন প্লাস জেড। এটা আমি ক্যালকুলেটরে তুলে দিই। ভি থেভেনিন তার একটু সেভ করে রাখি, বারবার তো তোলাই লাগতেছে। ভি থেভেনিন কত, 7.454 মানে 10.305। এইটাকে সেভ করে রাখলাম বি তে। তাহলে উপরে যাব ভি থেভেনিন, এই যে দিলাম ভি থেভেনিন ডিভাইডেড বাই জেড থেভেনিন, এই যে দিলাম জেড থেভেনিন প্লাস জেড এল। তো জেড এল কত, জেড এল হচ্ছে আর এল 2.981 -J5। দেখেন এটা বুঝতে পারছেন, টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স দিলে তো কারেন্ট বের হবে, দিয়ে সমান চেপে দিলাম। এই যে কিন্তু আমাদের চলে আসলো কারেন্ট কত, 1.255 -5.155। 1.255। লোডের ম্যাক্সিমাম পাওয়ার বের করব কিভাবে, আই স্কয়ার ইন্টু আর এল। এখানে আর এল কত আসছে, এই যে 2.981। 0.5 ইন্টু 1.255 স্কোয়ার ইন্টু 2.98, তাহলে 2.3476। এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝছি। ওকে। এইখানে আবার উল্টা, এটা হচ্ছে আর এল ফিক্সড, এক্সেলটা ভ্যারিয়েবল। এক্সেল ভ্যারিয়েবল হলে খুবই সহজ জিনিস, ডিরেক্ট ওকে বাদ দিয়ে দিতে হবে। কিভাবে বাদ দেবো, এক্স থেভেনিনের কনজুগেট করে দিলেই কিন্তু ওকে। তো জেড থেভেনিন কত আসছিল, জেড থেভেনিন আসছিল 2.933 প্লাস জে 4.467, ভি থেভেনিন 7.454 -10.305। তাহলে এক্স থেভেনিন মানে এক্সেলটা হবে সিম্পলি এটার কনজুগেট। ফলে জেড এল সমান হবে 10 -J 4.4467। 10 কে চেঞ্জ করার কোনো উপায় নাই, কারণ এটা ফিক্স বলে দিছে, ওকে আর কিভাবে আমি চেঞ্জ করব। আমাকে এইটা অ্যালাউ করে নাই যে লোডের সাথে কিছু অ্যাড বা আমি ওইটাকে কমাইতে পারবো, এটা অ্যালাউ আমাকে করতেছে না। আমাকে বলতেছে এক্সেল এর মান কত হলে লোড ম্যাক্সিমাম পাওয়ার পাবে। যদি আমাকে এই সুযোগ দিত,
আমি তখন হয়তো এর সাথে কিছু একটা করতাম। স্বাভাবিক কত, 10কে 2.933 বানাইতে হলে তো আর সিরিজে যোগ করলে হবে না, 10-এর সাথে প্যারালাল যোগ করে আমরা 2.933 বানাতাম। সেসব সুযোগ কিন্তু আমাকে দেয় নাই। ফলে আমি আর ওই সিস্টেমে যাইতে পারতেছি না, আমাকে 10কে 10ই রাখতে হবে। এই অবস্থায় কিভাবে আমি হচ্ছে লোডকে ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাই দিতে পারি, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে জেড এল বের হয়ে গেল, সার্কিট ওই একই আছে, কিন্তু আমরা চাইলে সার্কিটটাকে একটু ছোট করে আঁকায় দিতে পারি। কারণ বুঝতেছি যে এই দুটো যদি যোগ করি, এই পার্ট আর এই পার্ট কাটাকাটি হয়ে যাবে, ফলে সার্কিটটা আসলে এইরকম অবস্থায় থাকবে। কিন্তু এইখানেও কি আমি সেই এই থেভেনিনের সূত্র অ্যাপ্লাই করতে পারবো? কেউ একজন বলেন তো পারবো কিনা। ভাইয়া পারবো না, কারণ এখানে ভাই দুইটাই সমান না, হ্যাঁ, আর এর দুইটা আর দেখেন সমান না। আলাদা, তো ওইখানে তো সমান ছিল। ফলে এখানেও আমি আর ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না। কি করব? কারেন্ট বের করব, দেন সূত্র অ্যাপ্লাই করবো। আমি কিন্তু প্রত্যেকটাই বলেও মানে দেখাই দেখাই দিচ্ছি যে কেন পারতেছি না। তো এখানে কিন্তু আন্দাজে সূত্র অ্যাপ্লাই করলে হবে না, একটু বুঝে বুঝেই করেন, দেখবেন যে অনেক কিছু কম মুখস্থ করা লাগবে। কনসেপ্ট বুঝলে দেখবেন যে আপনার সূত্র মুখস্থ করার অনেকটা কমে যাবে। কারণ এমনিতে প্রচুর সূত্র, এক একটা অধ্যায়ে এক এক রকম আসলে বিদ্যুতের বিদ্যুতের সূত্র আছে সামনে আরো। তাহলে আই সমান লেখা যায় কত, ভি থেভেনিন, যেহেতু এটা কাটাকাটি হয়ে যাচ্ছে আর এক্সট্রা নিলাম না, 2.933 প্লাস 10। ভি থেভেনিন আমরা বি তে সেভ করে রাখছিলাম, তো বি তুলে দিলাম, ডিভাইডেড বাই 2.933 প্লাস 0.576, অ্যাঙ্গেল তো আগেরটাই থাকবে। পি ম্যাক্স, যেহেতু পিক, ফলে আমাদেরকে হাফ নিতে হবে। আবার বলতেছি, আরএমএস হলে হাফ নেওয়া লাগতো না, লোডের রেজিস্ট্যান্স দেখেন 10। দুই লাইন যেহেতু করবোই আমরা, এখানে আর এল এ লিখে রাখি। 1.659 লিখে দিলাম। ওকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের 4 প্রকার ম্যাথ, যে ম্যাথ গুলো আমরা হচ্ছে থেভেনিনের জন্য সলভ করতে পারি। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সার্কিট সলভে ঢুকবো, অর্থাৎ 10 অধ্যায়ের থেভেনিন মে সরি কি বলে নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, এসি সার্কিটের ক্ষেত্রে কিভাবে করা যায় না যায়, সেইগুলো নিয়ে ক্যালকুলেশন করব। আর এসি সার্কিটের আমাদের হচ্ছে কি বলে সুপারপজিশন একটু দেখা লাগবে। তবে আমরা নর্মালি এসি সার্কিটে সুপারপজিশন করব না। এসি সার্কিটে সুপারপজিশন তখনই করব যখন ডিসি আর এসি মিক্সড থাকবে। এটা একদম মাথায় রাখেন। এটা আমি আগের থেকে একটু আস্তে আস্তে ধারণা দিয়ে দিচ্ছি, যে আমরা সুপারপজিশন তখনই অ্যাপ্লাই করব এসি সার্কিটে যখন ডিসি আর এসি মিক্স থাকবে, মানে একই সার্কিটে ডিসি সোর্সও আছে আবার এসি সোর্সও আছে। এরকম থাকলে একসাথে আসলে ক্যালকুলেশন করা যায় না, যায় সেটা আলাদা অনেক কঠিন নিয়ম। তো ওই ক্ষেত্রে আমরা কি করব, সুপারপজিশন করব। সুপারপজিশন কি নিয়ম ছিল, এট এ টাইম একটা করে সোর্স অ্যাক্টিভ রেখে ম্যাথ করা। তাহলে এক সময় আমরা এসি সোর্সকে অ্যাক্টিভ রাখবো, আর এক সময় আমরা ডিসি সোর্সকে অ্যাক্টিভ রাখবো। তাহলে ইজিলি সলভ হয়ে গেল ম্যাথটা। এটা আমরা শিখবো হচ্ছে নেক্সট ক্লাসে। তাহলে আপাতত যেই থেভেনিনের কয়টা নিয়ম আচ্ছা, নর্টন আমি কিন্তু একটাও দেখাই নাই। ওই থেভেনিনের যা নিয়ম, নর্টনের যেহেতু একই নিয়ম, ওইটা আর এক্সট্রা ভাবে না শিখলেও চলবে, তবে নিজেরা অবশ্যই প্র্যাকটিস করবেন। তাহলে আপনাদের কাজ থাকবে
সাদিকু বইয়ের সম্ভবত 10 অধ্যায়ে এই জিনিসগুলো পাবেন। 10 অধ্যায়ে থেভেনিনের এক্সাম্পল, প্র্যাকটিস প্রবলেম, এইগুলাতে ছোট ছোট সার্কিট দিয়ে যেসব থেভেনিন আছে নিজেরা নিজেরা বইয়ের নিয়ম ওইরকম ওইদিকে না গিয়ে নিজে কতটুকু বুঝলেন সেটা ট্রাই করবেন। আগে হচ্ছে আমি যেটা করালাম এটা করবেন, যেহেতু এর অ্যান্সার আপনার সামনে আছে, যদিও বইগুলাও থাকবে, তবে এটা আগে করবেন, দেন বইগুলা সলভ করবেন, দিয়ে যেগুলো প্রবলেম হয় মার্ক করবেন। বুঝতে পারছেন? জি ভাই। এখানে আর কারো কোনো কোশ্চেন আছে এই টপিক নিয়ে? ডিপেন্ডেন্ট সোর্স থাকলে একদম এক্স্যাক্টলি ডিসি সার্কিটে যা শিখছিলাম সেই নিয়ম, তবে এসি সার্কিটের ক্ষেত্রে থেভেনিন বিশেষ করে খুব বেশি ডিপেন্ডেন্ট সোর্স পড়ার দরকার নেই, কারণ ওইগুলো ম্যাথ বেশি বড় হয়। আর আপনার পরীক্ষাতে যদি আসেও এসি সার্কিটের থেভেনিনে ডিপেন্ডেন্ট সোর্স আসার চান্স খুবই কম, কারণ এত টাইম আমাদের দিবে না। ডিপেন্ডেন্ট সোর্স ডিসি সার্কিটে মাস্ট পড়বেন, আর ওইটা একদম মাস্ট, ওইখানে কোনো ইয়ে নাই। তবে এসিতে ছোট ছোট সার্কিট দেখলেই হবে, আমি যেই টাইপ টাইপ গুলা দেখাই দিব এগুলা পড়লেই হবে ইনশাল্লাহ। আর কনসেপ্ট গুলো জাস্ট মাথায় রাখবেন, তাহলে দেখবেন যে আর সমস্যা হবে না। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা হচ্ছে 10 অধ্যায়ের সার্কিটে ঢুকবো, অর্থাৎ নোডাল, মেশ, সুপারপজিশন বা আর যার যা ইয়ে আছে সেগুলা ক্যালকুলেশন করা শিখবো। তারপরে হচ্ছে আমরা কোশ্চেন সলভিং ক্লাসের দিকে যাবো। ক্লাস এতটুকুই। আর আপনাদের যে কাজ দিলাম এই কাজগুলো সবাই করবেন, এই বইয়ের যতগুলোই আছে। আচ্ছা, আর একটা বিষয়, বইতে সম্ভবত এতগুলো টাইপ হয়তো নাই, মানে সাদিকু বইতে এতগুলো টাইপ হয়তো নাই। আপনারা সব টাইপ মানে ওইটা করার পাশাপাশি বিএল থেরেজা ভলিউম 1-এ হয়তো কয়েকটা টাইপ পাইতে পারেন, ওইটা একটু দেখেন। না হলে সব রকম টাইপ হয়তো প্র্যাকটিস করা হবে না। আমার এই প্রশ্নটাতে আমি বাকিগুলো নিজে অ্যাড করছি, এটা অবশ্যই দেখবেন। আর আরো বেশি প্র্যাকটিসের জন্য সাদিকু, থেরেজা এই দুইটা বই একটু দেখবেন, তাহলে মোটামুটি এই 4টা টাইপই হয়তো আপনি ঘুরে ফিরে পাবেন। সাদিকুতে মনে হয় শুধুমাত্র 2টা টাইপ দেওয়া আছে, তো এইগুলো একটু খেয়াল রাখেন, তাইলেই হবে।